কণিকের সাধারণ সমীকরণ, এটা আমি বৃত্ততে পড়াইছি। কণিকের সাধারণ সমীকরণ হচ্ছে এটা। কণিকের সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2g(x) প্লাস 2f(y) প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। তো এখানে আমাদের হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেল। ডেল ডেল ইকুয়ালস টু, এই যে মনে এখানে জি, সরি এখানে জি এফ সি, উপর থেকে জি এফ সি, জি এফ সি যেভাবে জি এফ সি, জি এফ সি ওভাবে জি এফ সি, জি এফ সি, তারপর তারপর নিচে যে এখানে, আর এখানে হচ্ছে এ এইচ, এখানে হচ্ছে এইচ, আর এখানে হচ্ছে বি, এবং জিএফসি, জিএফসি উপর থেকে এ পাশ থেকে এ পাশে জিএফসি, উপর থেকে নিচে জিএফসি, এখানে এইচ, এদিক থেকেও এইচ, আর মধ্যে থাকবে বি। তো এটা নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা আসলে গঠন করলাম, এই মানটাকে বলা হচ্ছে ডেল। এখন এই যে ডেল, এই যে জিনিসটা গঠন হলো, এই ডেল এটা ইকুয়ালস টু যদি 0 হয়, এটা ইকুয়ালস টু 0 হলে সেটা হচ্ছে জোড়া সরলরেখা নির্দেশ করে। জোড়া সরলরেখা ইন্টারমিডিয়েটে নাই, এটা পড়বা যদি ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ো। এখন এই ডেল ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেটা কি নির্দেশ করে? সেটা জোড়া সরলরেখা নির্দেশ করে। জোড়া সরলরেখা, জোড়া সরলরেখা নির্দেশ করে। এখন 2 নাম্বার কন্ডিশন হচ্ছে ডেল যদি নট ইকুয়ালস টু 0 হয়, ডেল নট ইকুয়ালস টু 0, এবং এখানে যদি এটা হয় এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি, এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি। এইচ কি? আচ্ছা আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা এখানে এইচ এর যে অংশটা আছে সেটা নিয়ে আসতে ভুলে গেছি। এটা তোমাদের করানো হয়েছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h(x)(y) প্লাস 2g(x) প্লাস 2f(y) প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। তো এই যে এখানে আমাদের যে এইচটা আছে, এই যে এইচ এর কথা বলছি, এই এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি এর গুণফলের যদি সমান হয়, যেখানে এ এখানে বি, এই গুণফলের যদি সমান হয়, তাহলে সেটা পরাবৃত্ত নির্দেশ করে। সিম্পলি সেটা কি নির্দেশ করে? পরাবৃত্ত নির্দেশ করে। এখন এরকম যদি হয় ডেল ইজ নট ইকুয়ালস টু 0, ডেল এর মান 0 সমান নয়, এবং এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি, তাহলে সেটা নির্দেশ করে উপবৃত্ত। উপবৃত্ত কি পরাবৃত্ত কি, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আগে আমরা কন্ডিশন দেখতেছি কি এগুলো হওয়ার শর্ত কি। ডেল নট ইকুয়ালস টু যদি 0 হয় আর এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন যদি এ বি হয়, তাহলে সেটা নির্দেশ করে অধিবৃত্ত। অধিবৃত্ত, দেখো এটা আমি এভাবে মনে রাখতাম যে এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি, তার মানে বেশি, বেশি হয়ে গেলে অধি, অধি, অধি। তো এভাবে মনে রাখতাম, এইচ স্কোয়ারের মান যদি এবি থেকে বেশি হয় তাহলে অধিবৃত্ত, এইচ স্কোয়ারের মান যদি এবি থেকে কম হয় তাহলে উপবৃত্ত। যে অধি মানে বেশি, তো এইচ স্কোয়ারের মান এবি থেকে বেশি, তাহলে সেটা অধিবৃত্ত নির্দেশ করবে। তো এটা হচ্ছে সিম্পলি আমাদের এই যে চ্যাপ্টারের 3টা যে আলোচ্য বিষয়, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই 3টা নির্দেশ করার শর্ত। এছাড়াও আমাদের আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে বৃত্ত নির্দেশ করার শর্ত। সেটা আমরা জানি, বৃত্ত চ্যাপ্টারে পড়ছি। সেটা হচ্ছে ডেল নট ইকুয়ালস টু যদি 0 হয় এবং এ ইকুয়ালস টু যদি বি হয়, এ ইকুয়ালস টু যদি বি হয়, আরেকটা কি এইচ ইকুয়ালস টু যদি 0 হয়, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত যদি কোনো পদ না থাকে। এক্স ওয়াই যুক্ত পদ কখন থাকবে না? এই যে আমাদের আদর্শ সমীকরণে দেখো, এক্স ওয়াই যুক্ত পদ তখনই থাকবে না যখন এই যে এইচটা 0 হয়ে যাবে। এইচটা যদি 0 হয় তাহলে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকছে না। আর এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সবসময় কি হয়? সমান হয় বৃত্তের ক্ষেত্রে। সুতরাং বৃত্ত নির্দেশ করা শর্ত হচ্ছে ডেল নট ইকুয়ালস টু 0 হতে হবে, এ আর বি দুটার মান সমান হতে হবে, এবং এইচ ইকুয়ালস টু 0। তো এগুলো হচ্ছে তোমার বিভিন্ন কণিক নির্দেশ করা শর্ত। তো কণিক আসলে কি? কণিক হচ্ছে কোন একটা চলমান বিন্দু যে পথে চলে, একটা পথে চলে বিভিন্ন রকম শেপ তৈরি করে, সেগুলোকে বলা হয় কণিক। তো আমরা যে ফার্স্ট পার্টে সরলরেখা পড়ছি, বৃত্ত পড়ছি, সরলরেখা, বৃত্ত, ওগুলো এক ধরনের কণিক। এখন আমাদের এই চ্যাপ্টারে মেইনলি আলোচনার বিষয় হচ্ছে এই 3টা, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। আমরা দেখলাম এগুলা। এখন আমরা প্রবলেম সলভে চলে যাই। এখানে আমাদের নতুন একটা টার্ম এখানে আমরা উপস্থাপন করবো, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি বলতে বোঝাচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কি আমরা পরে পড়বো, ঠিক আছে? আপাতত এটা মাথায় রাখো, ইসেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই, এটা ইকুয়ালস টু 1।
কিসের ক্ষেত্রে? পরাবৃত্তের ক্ষেত্রে। উৎকেন্দ্রিকতা উপবৃত্তের ক্ষেত্রে একের থেকে ছোট এবং অধিবৃত্তের ক্ষেত্রে একের থেকে বড়। এই যে অধি 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 মানে বেশি, বেশি ক্ষেত্রে একের থেকে বড়। উৎকেন্দ্রিকতা পরাবৃত্তের ক্ষেত্রে একের সমান, উৎকেন্দ্রিকতা পরাবৃত্তের ক্ষেত্রে একের সমান, উৎকেন্দ্রিকতা উপবৃত্তের ক্ষেত্রে একের থেকে ছোট, অধিবৃত্তের ক্ষেত্রে একের থেকে বড়। আর বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হচ্ছে 0। বোঝা গেল? আর সরল রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা অসীম। সরল রেখার জন্য আমরা যে সরল রেখা ফার্স্ট পার্টে পড়ছি, সেই সরল রেখার জন্য এর মান হয় কি? অসীমের কাছাকাছি, অসীমের কাছাকাছি। আর এই যে এখানে তোমার বৃত্তের জন্য এটা জিরোর সমান না, আর কি জিরোর কাছাকাছি। তো টেন্স টু আমরা দিব। কাছাকাছি হলে আমরা কি বোঝাই? টেন্স টু, যে লিমিটে আমরা পড়ছি ই টেন্স টু 0 বৃত্তের ক্ষেত্রে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে উৎকেন্দ্রিকতা, নতুন একটা টার্ম। উৎকেন্দ্রিকতা পরাবৃত্তের ক্ষেত্রে 1, উপবৃত্তের ক্ষেত্রে একের থেকে ছোট, অধিবৃত্তের ক্ষেত্রে অধি মানে বেশি, বেশি ক্ষেত্রে একের থেকে বড়, বৃত্তের ক্ষেত্রে 0-র কাছাকাছি এবং সরলরেখার ক্ষেত্রে অসীমের কাছাকাছি উৎকেন্দ্রিকতা। আচ্ছা, এখন আমরা আরেকটু যদি ভালোভাবে চিনতে চাই, দেখো চেনার উপায়, সমীকরণ দেখে আমরা কিভাবে চিনতে পারবো? আমরা বৃত্ত তো চিনতে পারি। বৃত্তের ক্ষেত্রে আমরা জানি বৃত্তের ক্ষেত্রে কি হয়? বৃত্তের ক্ষেত্রে কি হয়? এ আর বি সমান হয় এবং এক্স ওয়াই যুক্ত পদ থাকে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকে না, থাকে না। এটা এটা হয় বৃত্তের ক্ষেত্রে। তো বৃত্তের সাধারণ সমীকরণ আমরা জানি, সেটা আমরা আর পরাবৃত্তের ক্ষেত্রে কি হয়? পরাবৃত্তে একটা চলকের দ্বিঘাত থাকে। তো পরাবৃত্তে তোমার আদর্শ সমীকরণে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। প্রথমে একটু কঠিন লাগতে পারে, আস্তে আস্তে এগুলা খুবই সহজ লাগবে। স্টার্টিং তো 4ax। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আদর্শ সমীকরণ পরাবৃত্তে। এখানে একটা চলকের দ্বিঘাত আর একটা চলকের একঘাত থাকে। এখানে দেখো বুঝো, দেখো এক্স এর দ্বিঘাত তোমার ওয়াই এর একঘাত, ওয়াই এর দ্বিঘাত এক্স এর একঘাত, অর্থাৎ এক চলকের দ্বিঘাত আর এক চলকের একঘাত। পরাবৃত্তের ক্ষেত্রে এক চলকের দ্বিঘাত আরেক চলকের একঘাত। তারপর আমরা যদি একটু দেখি ইয়ার ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে দেখি। উপবৃত্তের সাধারণ সমীকরণ হয় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হয় উপবৃত্তের আদর্শ সমীকরণ। উপবৃত্ত এরকম হয়, উপবৃত্ত সমীকরণ এরকম শেপের। আরো অনেক শেপের হয়, আমরা দেখবো উপবৃত্ত যখন ডিটেলস করবো তখন আমরা দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের দুইটারই দ্বিঘাত এবং মধ্যে আছে কি প্লাস। এটা হয় আদর্শ সমীকরণ। তো আমাদের এটা আদর্শ সমীকরণ এরকম মাথায় রাখলে হবে। আর অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়? অধিবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, বা এরকম হয় ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এগুলা এত মুখস্থের মতো রাখা লাগবে না, আমরা যখন এগুলা ডিটেলস পড়বো প্রত্যেকটা গণিত আলাদা করে তখন এগুলা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত মনে রাখো এটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে বোঝো আমাদের দেখে চেনার উপায় কি? দেখে চেনার উপায় হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না এবং এ ইকুয়ালস টু বি হবে বৃত্তে। পরাবৃত্তে একটা চলকের দ্বিঘাত অপর চলকের একঘাত। উপবৃত্তে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটারই দ্বিঘাত থাকবে এবং মধ্যে কি থাকবে? এরকম প্লাস। আর অধিবৃত্তে কি হবে? শুধুমাত্র মধ্যে এরকম মাইনাস থাকবে। এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর কনসেপ্ট, সকল কনসেপ্ট প্রকৃতি নির্ণয় সংক্রান্ত। ডেল ডেল যদি ইকুয়ালস টু 0 হয় জোড়া সরল রেখা, ডেল নট ইকুয়ালস টু 0 এইচ স্কয়ার ইকুয়ালস টু এবি হলে পরাবৃত্ত, এইচ স্কয়ার ইজ লেস দেন এবি হলে উপবৃত্ত, এইচ স্কয়ার ইজ গ্রেটার দেন এবি হলে অধিবৃত্ত। উৎকেন্দ্রিকতা একের সমান হলে পরাবৃত্ত, একের থেকে ছোট হলে উপবৃত্ত, একের থেকে বেশি হলে অধিবৃত্ত। বৃত্ত কখন নির্দেশ করে? উৎকেন্দ্রিকতা প্রায় 0-র সমান হলে সেটা বৃত্ত নির্দেশ করে। সরলরেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা প্রায় অসীমের কাছাকাছি। সমীকরণ দেখে চেনার উপায় কি? বৃত্ত কখন হবে? যখন এ ইকুয়ালস টু বি এবং এক্স ওয়াই যুক্ত পদ থাকে না। আমরা দেখলাম এগুলা। এখন আমরা প্রবলেম সলভে চলে যাই। যত ভালো কনসেপ্ট বোঝাও তত ভালো। বলেছে এই কণিকটি দ্বারা, এই কণিকটি দ্বারা কি নির্দেশ করে? উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, না কি নির্দেশ করে? আচ্ছা, আমরা তাহলে আমাদের যে প্রসেসটা আছে সেটা ইয়ে করি। সেটা হচ্ছে ডেল ইকুয়ালস টু, আমরা কি জানি? ডেল ইকুয়ালস টু জানি জিএফসি, জিএফসি ডেল ইকুয়ালস টু আমরা জানি কি?
GFC 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 AH AH, এখানে হচ্ছে H আর এখানে B। তাহলে এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু 16। H এর ভ্যালু কত? H এর কোনো ভ্যালু নেই এখানে, XY যুক্ত কোনো পদই নেই, তার মানে কত? 0। G এর ভ্যালু কত? G এর ভ্যালু এখানে দেখো, যেটা তোমার 18 কে যদি -2 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ করে তাহলে কত হয়? 9। তারপর 64 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে? 64 কে 2 দ্বারা ভাগ করলে 32। তারপর এখানে বি এর ভ্যালু হচ্ছে -9, এখানে H 0, এখানে G এগেন 9, F 32, সি এর ভ্যালু কত? 199। তো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কখনোই তো 0 সমান আসবে না, দেখেই তো বোঝা নট ইকুয়ালস টু 0। তাহলে ডেল নট ইকুয়ালস টু 0, ডেল নট ইকুয়ালস টু 0 হলে, ডেল ইকুয়ালস টু 0 হলে জোড়া সরলরেখা নির্দেশ করতো, শেষ। বাট নট ইকুয়ালস টু 0 তাহলে সেটা কি? জোড়া সরলরেখা নির্দেশ করে না, এটা মূল্যায়ন করছে, শর্টকাটেও দেখাবো। এখন আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইচ স্কোয়ার এর মান নির্ণয় করা আর এ বি এর মান নির্ণয় করা। তাহলে এইচ স্কোয়ার, এইচ এখানে ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে কত? 0। তাহলে 0 স্কোয়ার মানে কত? 0। এর ভ্যালু হচ্ছে 16, বি এর ভ্যালু হচ্ছে -9। তাহলে 16 ইন্টু -9 কত হয়? 16 ইন্টু -9 হচ্ছে 144 হয় না? -144। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো 0 -144 থেকে বড় না, তার মানে আমরা দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এবি। তাহলে এইচ স্কোয়ার যদি এবি থেকে বড় হয় তাহলে সেটা কি নির্দেশ করে? অধিবৃত্ত নির্দেশ করে না? অধিবৃত্ত নির্দেশ করে কিনা? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অধিবৃত্ত। বুঝতে পারছো? কোথাও কারো কনফিউশন আছে বলো? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, এখন আমাদের এত ক্যালকুলেশন করা লাগবে না, দেখো তুমি কেন লাগবে না। সেটা হচ্ছে আমরা জানি যদি একটা দ্বিঘাত আরেকটার একঘাত হয় তাহলে সেটা পরাবৃত্ত নির্দেশ করে। এখানে দেখো এক্স এরও দ্বিঘাত, ওয়াই এরও দ্বিঘাত, আর এটা তো বৃত্ত হবে না, কারণ দেখো এখানে 16 আছে আর এখানে আছে 9। তাহলে বৃত্ত হলে তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি হতে হবে? সমান হতে হবে। তাহলে বৃত্তও না, বৃত্তও না, পরাবৃত্তও না। পরাবৃত্ত হলে একটার একঘাত হতো আর একটা দ্বিঘাত হতো, তাহলে দুইটারই দ্বিঘাত। তাহলে হয় অধিবৃত্ত হবে, না হলে কি উপবৃত্ত হবে। আর উপবৃত্ত হইতে হলে দেখো আমি কি পড়াইছি, উপবৃত্ত হইতে হলে মধ্যে প্লাস থাকে, এরকম হয় উপবৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটার মাঝখানে কি থাকে? প্লাস চিহ্ন থাকে। বাট এখানে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটাই, এর মধ্যে কোনো প্লাস চিহ্ন নাই, এখানে আছে মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন কোনটার ক্ষেত্রে থাকে? অধিবৃত্তের ক্ষেত্রে। সো এটা আমরা দেখে বলে দিতে পারি এটা একটা অধিবৃত্তের সমীকরণ। বুঝছো? আমাদের এই যে যে ফাংশন গুলো করে লিখে দিলাম, বিভিন্ন মানে চেনার উপায়, ওগুলো একটু মাথায় রাখতে হবে। আর এই চ্যাপ্টার শেষ হলে এগুলো কিছুই মনে হবে না, আমরা এগুলো নিয়ে এত ঘাটাঘাটি করবো, এত কাটাছেড়া করবো, এগুলো কিছুই মনে হবে না। অলরাইট, এটা দেখো কি আকৃতিতে আছে, এটা হচ্ছে পোলার পোলার সমীকরণ দেওয়া আছে আমাদের। এটাকে কি করতে হবে? কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে, কারণ আমরা কার্তেশীয় সমীকরণ থেকে বিভিন্ন বিভিন্ন জিনিসের আদর্শ আকৃতি, তারপর হচ্ছে বিভিন্ন মান বের করে থাকি। তো আমাদের পোলার সমীকরণ যে কাজ নেই। তো এখানে কি দেওয়া আছে? এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 2 cos থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2 cos থিটাকে লিখতে পারি কি? sec থিটা। এখান থেকে আমরা sec থিটা ইকুয়ালস কি লিখতে পারি? 2x। আচ্ছা, এটা দাও 1 নং সমীকরণ। এবার y ইকুয়ালস টু কি দেওয়া আছে? y ইকুয়ালস টু দেওয়া আছে 3 ডিভাইডেড বাই 2 sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা এটাকে আমরা লিখতে পারি tan থিটা। তাহলে y ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 2 tan থিটা। তাহলে tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি tan থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে 2y ডিভাইডেড বাই 3। এটা তো 2 নং সমীকরণ। এবার আমরা কি জানি? আমরা একটা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে sec স্কয়ার থিটা মানে কি? 2x এরপর হোল স্কয়ার। তাহলে 2x এরপর হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা মানে 2y ডিভাইডেড বাই 3 এরপর হোল স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে থাকছে 4x স্কয়ার মাইনাস এখানে থাকছে 4y স্কয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 1। এটা আমরা দেখে, এটা দেখে বলো তো এটা কিসের সমীকরণ? একটু একটু চিন্তা করে বলো। এই যে এই পয়েন্ট থেকে তোমার কি মনে হচ্ছে এটা কিসের সমীকরণ? কোন কণিকের সমীকরণ? কে পারবে? এটা তো বৃত্ত হবে না অবশ্যই, কারণ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার
এই দুটার সহগ সমান না, এটা তো তাহলে বৃত্ত না, তাহলে বৃত্তবাদ। এটা দেখি তো মানে পরাবৃত্ত হয় কিনা। পরাবৃত্ত হইতে গেলে দুইটার একটার উপর থাকবে স্কোয়ার আর একটার উপর কোনো স্কোয়ার থাকবে না, মানে একটা চলকের দ্বিঘাত অপর চলকের এক ঘাত থাকে, তাহলে এটা পরাবৃত্তও না। এখন উপবৃত্তের ক্ষেত্রে দেখো কি থাকে, উপবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটার উপর মধ্যে প্লাস চিহ্ন থাকে, আর অধিবৃত্তের ক্ষেত্রে দুইটার মধ্যে মাইনাস চিহ্ন থাকে। তাহলে এই দুইটার ভিতরে প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মধ্যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে সেটা কি নির্দেশ করে? অধিবৃত্ত নির্দেশ করে। বোঝা গেল? বুঝতে পেরেছ? হ্যাঁ ভাই। পরে পরাবৃত্তের এই সমীকরণটা যদি হয় ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে তার চিত্রটা হবে এরকম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটার এই পরাবৃত্তের চিত্রটা হবে এরকম এরকম। এখন এটা আমরা কিভাবে বুঝলাম এরকম? সেটা দেখো, যে চলকের একঘাত, যে চলকের একঘাত পরাবৃত্তটা সেই অক্ষের সমান্তরাল। এ দেখো এক্স এর একঘাত না, এক্স চলকের একঘাত, অর্থাৎ পরাবৃত্তটা এক্স চলক এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল হলো। তো আমরা এভাবে মনে রাখবো, পরাবৃত্তটা যে চলকের যে সমীকরণটাতে যে চলকের একঘাত আছে পরাবৃত্তটার আকৃতি হচ্ছে সেই চলকের সমান্তরাল। যে চলকের একঘাত পরাবৃত্ত সেই অক্ষের সমান্তরাল সমান্তরাল। আর এটার শীর্ষবিন্দু হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই পয়েন্ট হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুটা হচ্ছে 0 0 বিন্দুতে। এবার আসি 2 নাম্বার, এইরকম এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। দেখো পরাবৃত্ত কখন হবে? যখন এক চলকের দ্বিঘাত অপর চলকের একঘাত। তাহলে এখানে দেখো তো, এই দিকে খেয়াল করো, এখানে ওয়াই অক্ষটার একঘাত, তাহলে পরাবৃত্তটা কি হবে? পরাবৃত্তটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে পরাবৃত্তটা হবে এইরকম। বোঝা গেল? এবং শীর্ষবিন্দু হচ্ছে 0 0 বিন্দুতে। এখন যদি এরকম হয়, 3 নম্বরে আসি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4ay, -4ax। তাহলে এটা কি? এটা হচ্ছে এক্স, এক্স এর একঘাত, আর ওয়াই এর হচ্ছে দ্বিঘাত। তাহলে আমরা তো বুঝতে পারছি এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। কিন্তু এটা দেখো কি আছে, ওটার সাথে প্রথমটার সাথে পার্থক্য, এখানে একটা মাইনাস চিহ্ন আছে। আর মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল, সেটা আমরা এই যে এক্স অক্ষের একঘাত থেকে বুঝতে পারছি, কিন্তু সেটার আকৃতি হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এক্স অক্ষের সমান্তরাল। বুঝছো? এক্স অক্ষের ঋণাত্মক দিকে এক্স অক্ষের সমান্তরাল। এবং পরাবৃত্তটার শীর্ষবিন্দু এই যে 0 0 বিন্দুতে। তাহলে এখন যদি আমরা আহ, এটা এটা দেখি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay, তাহলে ওয়াই এর একঘাত, তার মানে পরাবৃত্তটা কি? ওয়াই এর একঘাত যেহেতু, তাহলে পরাবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল, পরাবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে পরাবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি আছে, সামনে মাইনাস চিহ্ন আছে, তার মানে কি? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে সমান্তরাল, তার মানে এই দিকে হবে। এবং এটার মূল বিন্দু হচ্ছে 0 0 বিন্দুতে, মানে শীর্ষবিন্দু হচ্ছে মূল 0 0 বিন্দুতে, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, এবার আহ দেখো, পরাবৃত্তটা যদি এরকম হয়, এগুলো আমরা সবগুলো পড়লাম পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0 বিন্দুতে, মানে মূল বিন্দুতে, মানে 0 0 বিন্দুতে। এখন আমরা শীর্ষবিন্দু মূল বিন্দুতে হবে না, একটা নির্দিষ্ট বিন্দুতে হবে।
লাইক এরকম পরাবৃত্তটার এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। পরাবৃত্তটা যদি এরকম হয় পরাবৃত্তটা, দেখো এতক্ষণ কোথায় ছিল, এই যে 0 0 বিন্দুতে মাথা থাকতো, মানে শীর্ষবিন্দু মাথা এই 0 0 বিন্দু থাকতো। এখন পরাবৃত্তটার শীর্ষবিন্দু 0 0 বিন্দুতে নাই, পরাবৃত্তটার যে শীর্ষবিন্দুটা সেটা যে এই বিন্দুতে, আমরা ধরি এই বিন্দুটা হচ্ছে আলফা বিটা বিন্দু, আলফা বিটা বিন্দু। এবং পরাবৃত্তের অক্ষটা হচ্ছে এই যে এক্স অক্ষের সমান্তরাল, পরাবৃত্তের অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এই যে এটা সবুজের এটা। হুম। আর শীর্ষবিন্দু হচ্ছে যে এই বিন্দুটা। এরকম যদি হয় পরাবৃত্তটা, তাহলে প্রথমে দেখো এটার সমীকরণ হবে এরকম। প্রথমত আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ওয়াই এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এক্স এর হবে এক ঘাত এবং ওয়াই এর হবে দ্বিঘাত। তাহলে ওয়াই এর দ্বিঘাত আর এক্স এর হবে এক ঘাত, তাহলে 4ax, সেটা বুঝলাম। কিন্তু যখন দেখো এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, কিন্তু শীর্ষবিন্দু 0 0 বিন্দুতে যদি না হয়, তাহলে ওয়াই থেকে শীর্ষবিন্দুর কোটি বিয়োগ করব এবং এক্স থেকে শীর্ষবিন্দুর ভুজ বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে এই যে এই পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এই পরাবৃত্তটা কেমন? পরাবৃত্তটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু আলফা বিটা বিন্দুতে অবস্থিত। আচ্ছা, আমরা আরো এক্সাম্পল দিয়ে তাহলে আরো ক্লিয়ার হবে। পরাবৃত্তটা যদি এরকম হয়, পরাবৃত্তটা কি দেখতে পাচ্ছি? পরাবৃত্তটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে এক্স অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। পরাবৃত্তটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল কিন্তু ঋণাত্মক দিকে। তাহলে সমীকরণ এক্স অক্ষের যেহেতু সমান্তরাল, তাহলে কি এক্স এর এক ঘাত আর ওয়াই এর দ্বিঘাত, তাহলে ওয়াই এর দ্বিঘাত আর এক্স এর হচ্ছে এক ঘাত, এক্স এর এক ঘাত। কিন্তু কি হবে, এক্স এর থেকে তার পরাবৃত্তের যে শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে এটা হচ্ছে আলফা বিটা বিন্দু। আলফা বিটা বিন্দু কি হবে? আলফা মানে হচ্ছে শীর্ষের ভুজ বিয়োগ হবে এক্স এর থেকে এবং শীর্ষের কোটি বিয়োগ হবে ওয়াই এর থেকে। এখন বলো, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে এখানে একটা কি হবে, মাইনাস হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এইটা আঁকা এখন, এই পরাবৃত্তটা, পরাবৃত্তটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। পরাবৃত্তটা কি ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ওয়াই অক্ষের সমান্তরাল, এবং পরাবৃত্তের শীর্ষটা মূল বিন্দুতে না, পরাবৃত্তের শীর্ষটা আলফা বিটা বিন্দুতে অবস্থিত। তাহলে এই পরাবৃত্তের সমীকরণ কি হবে? এই পরাবৃত্তের সমীকরণ যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কি ওয়াই এর হবে এক ঘাত এবং এক্স এর হবে দ্বিঘাত, তাহলে এক্স এর দ্বিঘাত এবং ওয়াই এর হবে এক ঘাত। এখন যেহেতু মূল বিন্দুতে না, তাহলে ওয়াই থেকে কোটি বিয়োগ মূল বিন্দুর শীর্ষবিন্দুর, এবং এক্স থেকে শীর্ষবিন্দুর ভুজ বিয়োগ, তাহলে এক্স মাইনাস আলফা এরপর হোল স্কয়ার। এখন যেহেতু ধনাত্মক দিকে, তাই 4 এর আগে কি প্লাস চিহ্ন থাকবে। এখন এটা যদি এটার উল্টাটা যদি হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। পরাবৃত্তের যে অক্ষটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এই যে পরাবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে সবুজ কালারে যেটা দাগাইছে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ। তাহলে পরাবৃত্তের অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমরা জানি ওয়াই এর এক ঘাত হবে আর কি হবে, এক্স এর দ্বিঘাত হবে। তাহলে এটা সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা কি করব, এক্স এর দ্বিঘাত আর ওয়াই এর এক ঘাত। এখন এটার শীর্ষবিন্দু মূল বিন্দুতে নয়, শীর্ষবিন্দু আলফা বিটা বিন্দুতে অবস্থিত। তাহলে আলফা বিটা বিন্দুতে অবস্থিত হলে এক্স থেকে কি বিয়োগ, এক্স থেকে শীর্ষের ভুজ বিয়োগ এবং ওয়াই থেকে শীর্ষের কোটি বিয়োগ। এখন তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে হচ্ছে 4 এর আগে হবে কি মাইনাস। তো এই হচ্ছে আটটা আকৃতি, এটা মাথায় রাখতে হবে, একটা মনে রাখলে হয়ে যায় আর কি। এগুলো যখন প্র্যাকটিস করবা আর কিছু মনে না। এটা হচ্ছে লেখচিত্র সংক্রান্ত সমস্যাগুলি। ঠিক আছে, তাহলে আরেকবার রিক্যাপ করি, না রিক্যাপ করার দরকার আছে? হ্যাঁ ভাই, আরেকবার করেন ভাই। আচ্ছা, তাহলে পরাবৃত্তের লেখচিত্র সম্পর্কিত সমস্যা। পরাবৃত্তের সমীকরণের দুটা যে চলক আছে এক্স আর ওয়াই, একটা থাকবে দ্বিঘাত আর একটা থাকবে একঘাত। তো যে চলকের একঘাত পরাবৃত্তটা সেই
অক্ষের সমান্তরাল। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা কি আমরা পরে পরিচিতি জানবো, এটা আসলে কি পরে জানবো। আপাতত মনে রাখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই সমীকরণের যে চলকের এক ঘাত সেই চলকের অক্ষটা সেই চলকের সমান্তরাল। তাহলে পরাবৃত্তটা এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এখান থেকে দেখো এক্স এর এক্সটার এক ঘাত, তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল, যে এক্স অক্ষের সমান্তরাল। এখন দেখো এইটার মূল বিন্দু হচ্ছে 0 0 বিন্দুতে অবস্থিত, অর্থাৎ এটার যে শীর্ষবিন্দু, মূল বিন্দু বলছি, শীর্ষবিন্দু 0 0 বিন্দুতে অবস্থিত। তাহলে ওয়াই আর এক্স থেকে তুমি যদি 0 বিয়োগ দাও, দেখো শীর্ষবিন্দু 0 তে অবস্থিত, তাহলে ওয়াই মাইনাস 0 এর পুরো স্কয়ার 4x মাইনাস 0, তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটাই হচ্ছে। বুঝছো, আমরা শীর্ষবিন্দু সবসময় কি করব, ওয়াই আর এক্স থেকে বিয়োগ দিব, শীর্ষবিন্দুর ভুজ এবং কোটি ওয়াই আর এক্স থেকে সবসময় বিয়োগ দিব। এখানে শীর্ষবিন্দু যেহেতু 0 0 তে অবস্থিত, তাই এখানে বিয়োগ দিলে আসলে এটাই হচ্ছে। বুঝছো, শীর্ষবিন্দু সবসময় ওয়াই আর এক্স থেকে বিয়োগ করবো। এখন দেখো এটা এটা দেখো এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে যে চলকের এক ঘাত পরাবৃত্তটা সে চলকের সমান্তরাল, যে সে অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই এর এক ঘাত, তাহলে পরাবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল। এখন ধনাত্মক দিকে কি বুঝলাম, দেখো এই যে 4 এর আগে কি আসছে, প্লাস চিহ্ন আছে, তাহলে ধনাত্মক দিকে সমান্তরাল। আর এই যে এক্স আর ওয়াই থেকে কোনো কিছু বিয়োগ হয়নি কেন, কারণ হচ্ছে পরাবৃত্তটা শীর্ষবিন্দু 0 0 বিন্দুতে অবস্থিত। এবার দেখো ওয়াই স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax, তাহলে এক্স এর কি এক ঘাত, তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে যে এক্স অক্ষের সমান্তরাল। এখন কিন্তু কি আছে, আগে আছে মাইনাস, তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল কিন্তু ঋণাত্মক দিকে, তার মানে কি এই যে পরাবৃত্তটা ঋণাত্মক দিকে সমান্তরাল, এবং যেহেতু এক্স এবং ওয়াই থেকে আলফা বিটা বিয়োগ নাই, তার মানে কি পরাবৃত্তটা শীর্ষবিন্দু 0 0 বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই যে চতুর্থটা এরকম ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, কারণ ওয়াই অক্ষের এক ঘাত কিন্তু কি আছে আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সমান্তরাল। এবং মূল বিন্দুটা 0 0 তে কেন অবস্থিত, কারণ এক্স এবং ওয়াই থেকে কোনো কিছু বিয়োগ নাই, তার মানে কি, তার মানে হচ্ছে মূল বিন্দুটা 0 0 বিন্দুতে অবস্থিত। এবার যদি মূল বিন্দুটা 0 0 বিন্দুতে না থাকে তাহলে কি হবে সেটা শুধু দেখো, মূল বিন্দুটা 0 0 বিন্দুতে নাই, মানে শীর্ষ বিন্দুটা 0 0 বিন্দুতে নাই, মানে আলফা বিটা বিন্দুতে, শীর্ষ বিন্দুটা 0 0 বিন্দুতে, আলফা বিটা বিন্দুতে, সেই ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, ওয়াই থেকে বিটা এবং এক্স থেকে আলফা বিয়োগ যাবে, এক্স এক্স থেকে ভুজ এবং ওয়াই থেকে কোটি, শীর্ষের ওয়াই থেকে কোটি এবং ভুজটা বিয়োগ যাবে। ওইখানেও আমরা বিয়োগ করছিলাম, কিন্তু 0 আর 0 বিয়োগ করলে আলটিমেটলি ওইটাই হয়, সে কারণে আমরা একবার ওভাবে লিখছি। তাহলে এটা সেম জিনিস, এটা সেম জিনিস, ওইটার মতোই সেম জিনিস। দেখো এখানে এরকম আকৃতি কেন হয়েছে, কারণ এটা হচ্ছে এক্স এর এক ঘাত, তাহলে কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা কি এক্স অক্ষের সমান্তরাল, এক্স মাইনাস আলফা যেহেতু, তার মানে কি পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল। এখন যেহেতু আগে মাইনাস আছে, তার মানে কি এক্স অক্ষের ঋণাত্মক দিকে সমান্তরাল, তাই এরকম করছে। এখন কেন আমরা মূল বিন্দুতে বসাইনি, কেন বসাইনি, কারণ দেখো ওয়াই থেকে বিটা এবং এক্স থেকে আলফা বিয়োগ আছে, তাহলে এটা তো মূল বিন্দুতে না, কোন বিন্দুতে অবস্থিত, আলফা বিটা বিন্দুতে, তাই আমরা এই যে আলফা বিটা বিন্দুতে নিচ্ছি। বুঝছো, তো এটাই হচ্ছে আলটিমেটলি জিনিসপত্র। ওয়াই মাইনাস বিটা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, আগে আছে প্লাস, তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে সমান্তরাল, আলফা বিটা বিয়োগ দিছে এক্স এবং ওয়াই থেকে, তার মানে কি শীর্ষবিন্দু আলফা বিটা বিন্দুতে অবস্থিত। তো এই হচ্ছে আমাদের লেখচিত্র বিষয়ক সমস্যা। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by, পরাবৃত্ত কিসের সাপেক্ষে প্রতিসম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by সমীকরণটা কিসের সাপেক্ষে প্রতিসম। তাহলে দেখো এর আমরা চিত্র আঁকাবো, তুমি সলিউশন না দেখে আমার সাথে আঁকাও। তাহলে এখানে কি আছে, ওয়াই, ওয়াই কি ওয়াই এর এক ঘাত, তাহলে পরাবৃত্তটা ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো এর আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, তার মানে কি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে সমান্তরাল। এবং এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর আগে কোনো, এরপরে কোনো কিছু বিয়োগ অবস্থায় নাই, তার মানে কি মূল বিন্দুতে শীর্ষ বিন্দুতে অবস্থিত, তার মানে পরাবৃত্তটা এরকম, তাই কিনা, বুঝছো। ওয়াই এর এক ঘাত, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, সামনে প্লাস আছে, তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে সমান্তরাল। এবং এটার মূল বিন্দুতে শীর্ষবিন্দু কিভাবে বুঝলাম, কারণ আলফা বিটা কোনো কিছু বিয়োগ দেওয়া নেই, কোনো সংখ্যা বিয়োগ দেওয়া নেই, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে পরাবৃত্তটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। দেখো ওয়াই অক্ষ এটা, ওয়াই অক্ষের সাপেক্ষে অর্ধেক গেছে এই পাশে, অর্ধেক গেছে এই পাশে, তাহলে কি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। এই পরাবৃত্তটি কিসের সাপেক্ষে প্রতিসম, ওয়াই অক্ষের সাপেক্ষে। বুঝছো, 2 নাম্বার করবা, এটা এটা করতে না পারলে আমি ব্যর্থ এতক্ষণ বুঝাই। বলো 2 নাম্বারের অ্যান্সার কি হবে।
তাহলে আপাতত আমরা প্রথমে যে আদর্শ সমীকরণটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা নিয়ে আমরা আলোচনা করি। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো আসলে মানে কণিক এই পরাবৃত্ত কিভাবে সৃষ্টি হয়? পরাবৃত্ত সৃষ্টি হয় এভাবে যে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পি অফ এক্স ওয়াই। এখানে একটা বিন্দু আছে তোমার এস, এস বিন্দু, এস বিন্দু। এখন এখানে একটা রেখা আছে, সেটা হচ্ছে পিএম রেখা, সাপোজ পিএম রেখা। তো এই যে এখানে, আচ্ছা পিএম না, এখান থেকে এই যে পি বিন্দু থেকে এই যে রেখার উপর যে দূরত্বটা আছে সেটা হচ্ছে পিএম দূরত্ব, এটা ধরো এম। আর এখান থেকে পি বিন্দু থেকে এই যে এই বিন্দু দূরত্বটা হচ্ছে পিএসপি, এসপি। এখন বুঝো, এই এসটাকে বলা হয় উপকেন্দ্র, এসকে বলা হয় উপকেন্দ্র, পি কে বলা হয় চলমান বিন্দু, পিটাই হচ্ছে চলমান বিন্দু। আবার এই যে যে রেখাটা দেখছো এটাকে বলা হয় দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা। এখন এই যে পিএম আর এসপি, মানে এসপি ডিভাইডেড বাই পিএম, এটা ইকুয়ালস টু যখন 1 হয়, এসপি ডিভাইডেড বাই পিএম এটা ইকুয়ালস টু যখন 1 হয়, তখন সেটা পরাবৃত্ত নির্দেশ করে। বুঝছো? এভাবে এসপি ডিভাইডেড বাই পিএম এই শর্ত সাপেক্ষে যদি চলমান বিন্দুটা চলে, তাহলে কি তৈরি করে? পরাবৃত্ত তৈরি করে। মানে এটি চলমান বিন্দুটা চলে তখন এরকম একটা গঠন তৈরি করে আর কি। কিরকম গঠন? এই যে এরকম একটা গঠন তৈরি করে, এরকম একটা গঠন তৈরি করে, এবং সেটা কি হয়? পরাবৃত্ত তৈরি হয়। বুঝছো? তাহলে পরাবৃত্ত কি? পরাবৃত্ত হচ্ছে যদি একটা চলমান বিন্দু থেকে একটি রেখা এর দূরত্ব পিএম এবং একটি স্থির বিন্দু, উপকেন্দ্র কি? উপকেন্দ্র হচ্ছে একটা স্থির বিন্দু, উপকেন্দ্র বা এটা হচ্ছে কি স্থির বিন্দু। একটি স্থির বিন্দু বা উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব এসপি, এই দুইটার অনুপাত যদি একের সমান হয়, তাহলে সেটা কি নির্দেশ করে? পরাবৃত্ত নির্দেশ করে। বুঝছো? কিন্তু চলে, তাহলে কি তৈরি করে? একটা পরাবৃত্ত তৈরি করে। এটা হচ্ছে পরাবৃত্ত নির্দেশ করার শর্ত, পরাবৃত্ত। তো এই যে পরাবৃত্তের বিভিন্ন জিনিস, এখানে একটা কি পেলাম? উপবৃত্ত, উপকেন্দ্র, আর একটা কি দ্বিকাক্ষ রেখা। এই টার্মগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের যে আদর্শ আকৃতি আছে, এই যে এই আদর্শ আকৃতিটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা কি? এটা যদি আমরা আঁকাই এখানে, তাহলে আমরা এটা পাবো। এটা হচ্ছে এক্স অক্ষে আঁকা, তাহলে কি এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এবং যেহেতু আগে প্লাস চিহ্ন আছে তাই ধনাত্মক দিকের সমান্তরাল। তো এটা এই যে এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা কি? উপকেন্দ্র এস, এটা কি? উপকেন্দ্র। এই যে 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 স্থির বিন্দুটা ছিল না, উপকেন্দ্র এটা। এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা, এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা, এই পাশে থাকে দ্বিকাক্ষ রেখা। আর এই যে এটার উপর মানে পরাবৃত্তের উপর অসংখ্য চলমান বিন্দু হচ্ছে, অসংখ্য চলমান বিন্দু, এই যে এগুলা, এগুলা অসংখ্য চলমান বিন্দু। এগুলা চলে চলে এরকম যে পথে চলছে সেটাই কি? পরাবৃত্ত। এভাবে চলে কি তৈরি করছে? পরাবৃত্তটা তৈরি করছে এই পথে চলে। তো এই যে চলমান বিন্দুকে আমরা প্রকাশ করছি পি অফ এক্স ওয়াই দ্বারা। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে দ্বিকাক্ষ, এটা হচ্ছে কি? শীর্ষবিন্দু। তাহলে আমরা যদি একটা একটা করে চিহ্নিত করি কোনটা কি, তাহলে দেখো এটা কি? এটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র। এটা হচ্ছে কি? দ্বিকাক্ষ, এটা দ্বিকাক্ষ। তারপর এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ, পরাবৃত্তের অক্ষ। তোমার নয়েজ আসতেছে একটু, মাইক্রোফোনটা অফ করো। এটা হচ্ছে শীর্ষবিন্দুগামী, শীর্ষবিন্দুগামী সরলরেখা। এটাকে এটাই বলে নেবি শীর্ষগামী আহ শীর্ষ স্পর্শক, শীর্ষে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, দেখো এটা হচ্ছে শীর্ষ। তাহলে ওয়াই অক্ষটা কি? ওয়াই অক্ষটা হচ্ছে শীর্ষ স্পর্শক, শীর্ষকে স্পর্শ করে যেটা চলে যায়, এটার নাম কি? শীর্ষ স্পর্শক, শীর্ষ স্পর্শক। আর এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ। এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, শীর্ষ বিন্দু।
তাহলে আমরা কি কি দেখলাম? আমরা পরাবৃত্তের কয়েকটা জিনিস, আমরা পরাবৃত্ত গেলে কারটা সেটা করবো। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা, এটা কি উপকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষ স্পর্শক, এটা পরাবৃত্তের অক্ষ, আর এই যে এটা হচ্ছে কি চলমান বিন্দু। তো আমরা এখান থেকে যদি কিছু জিনিস নির্ণয় করতে চাই, দেখো পরাবৃত্তের যে ইয়েটা আছে, এই যে আদর্শ আকৃতির যে পরাবৃত্ত, সেটার যে ইয়েটা আছে সেটা হচ্ছে A0, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি A0। এখন আমরা যদি এখানে, এটা হচ্ছে এসপি আর এটুকু হচ্ছে পিএম, এটুকু পিএম এভাবে ইয়া করি, তাহলে পরাবৃত্তের কি এসপি ডিভাইডেড বাই পিএম এর মান সবসময় কত হবে? 1 হবে। তাহলে এই পরাবৃত্তের এসপি ডিভাইডেড বাই পিএম এর অনুপাত সবসময় 1 হবে। শীর্ষবিন্দু কত হবে? এই পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0, পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0। এখন এসপি ডিভাইডেড বাই পিএম এটা সবসময় 1। তাহলে এই যে এটাও তো একটা চলমান বিন্দু, এই বিন্দুটাও তো একটা চলমান বিন্দু, কারণ এই যে অসংখ্য চলমান বিন্দু চলে কি তৈরি করছে? পরাবৃত্তটা তৈরি করছে। তাহলে পি বিন্দুটা একটা চলমান বিন্দু, তাহলে এই যে এটাও একটা পি বিন্দু। তাহলে এখানকার এসপি আর এখান থেকে এই এই দূরত্বটাও তো একটা পিএম, মানে এই যে পরাবৃত্তের পরাবৃত্ত থেকে এই রেখার উপর একটা দূরত্ব। তাহলে এই যে পিএস পিএস সমান সমান কি হবে? পিএস আর পিএম এর অনুপাত কত হবে? 1 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পিএস ডিভাইডেড বাই পিএম এর অনুপাত 1। তার মানে কি? তার মানে হচ্ছে পিএস ইকুয়ালস টু পিএম। তার মানে পিএস পিএস দেখে আমরা বুঝতে পারছি এটুকু দূরত্ব কত? এটুকু দূরত্ব হচ্ছে এ। তাহলে এটুকু দূরত্ব কত হবে? এটুকু দূরত্ব হবে এ, কিন্তু এটা যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাই এটা কি মাইনাস এ। এটুকু হচ্ছে দূরত্ব এ, কিন্তু ঋণাত্মক দিকে, তাই এখানকার স্থানাঙ্ক হবে -A0। আচ্ছা, এগুলো আপাতত কনফিউশন লাগতে পারে, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেখবো, তখন এটা আমাদের কাছে ইজি মনে হবে, অনেক ইজি মনে হবে, সমস্যা নাই। আমি এটা এখানে ভুল যে বলছি এটা আলাদা জায়গায় নিয়ে দেখাই দিচ্ছি। তাহলে এই যে এখানে যেটা পেলাম, এখানে কি পেলাম? এটা হচ্ছে এই বিন্দুটা কি বলতো? এই বিন্দুটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ এবং দ্বিকাক্ষ রেখায় দুইটার ছেদ বিন্দু। তাহলে আমরা -A0 যেটা পেলাম সেটা হচ্ছে পরাবৃত্তগামী অক্ষ এবং দ্বিকাক্ষ রেখার ছেদ বিন্দু। আচ্ছা, এখানে একটু ইয়ে হয়েছে, আমি এটা একটু ক্রপ করে অন্য জায়গায় নিয়ে যাই। দেখো, প্রথমত আমরা এখানে শীর্ষবিন্দু কি পেলাম? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু। পরাবৃত্তটা কি? পরাবৃত্তটা হচ্ছে, আবারও যদি আমরা বলি, পরাবৃত্তটা হচ্ছে y2 = 4ax। এই পরাবৃত্তের আমরা বিভিন্ন জিনিস নির্ণয় করবো। তো শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু 0 0 বিন্দু, তাই কিনা? এই যেটা হচ্ছে শীর্ষবিন্দু। পরাবৃত্তের উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে যে এটা এস, এটা কত? A0। উপকেন্দ্র হচ্ছে A0। A0। তারপর এই যে এই বিন্দুটাকে কি বলা হচ্ছে? এই বিন্দুটাকে বলা হচ্ছে পরাবৃত্তের অক্ষ এবং দ্বিকাক্ষ রেখার ছেদ বিন্দু। তাহলে পরাবৃত্তের অক্ষ, দ্বিকাক্ষ রেখার ছেদ বিন্দু ও দ্বিকাক্ষের ছেদ বিন্দু কত? পরাবৃত্তের অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদ বিন্দু হচ্ছে -A0। -A0। চিত্র থেকে দেখো, চিত্র থেকে জিনিসটা বোঝো। পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0, পরাবৃত্তের উপকেন্দ্র A0 এবং দ্বিকাক্ষ এবং পরাবৃত্তের অক্ষের ছেদ বিন্দু হচ্ছে -A0। আচ্ছা, এবার দেখো পরাবৃত্তের অক্ষের সমীকরণ। পরাবৃত্তের অক্ষ এখানে কি? কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে পরাবৃত্তের অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ y = 0, তাই কিনা? এক্স অক্ষের সমীকরণ কি? y = 0। পরাবৃত্তের অক্ষের সমীকরণ, এগুলো হচ্ছে পরাবৃত্তের বিভিন্ন জিনিস যেটা আমাদের নির্ণয় করতে, এই টাইপের যে সম্পর্কিত পরাবৃত্ত থেকে বিভিন্ন জিনিস বের করা। পরাবৃত্তের অক্ষের সমীকরণ y = 0, যে এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ, এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ y = 0, এটা আমরা সরলরেখাতে পড়ছি। এবার শীর্ষ স্পর্শকের সমীকরণ, এই যে এটা হচ্ছে শীর্ষ স্পর্শক, ইন্ডিকেট করে দিছি। শীর্ষ স্পর্শকের সমীকরণ হচ্ছে কি? y অক্ষ শীর্ষ স্পর্শক, তাহলে শীর্ষ স্পর্শকের সমীকরণ হচ্ছে x = 0, কারণ y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। তার মানে শীর্ষ স্পর্শকের সমীকরণ, শীর্ষ স্পর্শকের সমীকরণ
এক্স ইকুয়ালস টু 0। এবার আমরা একটা উপকেন্দ্রগামী লম্ব আঁকাতে চাই, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে উপকেন্দ্রগামী লম্ব। উপকেন্দ্রগামী লম্ব, তাহলে উপকেন্দ্রগামী লম্ব দেখো কি করছে, এক্স অক্ষকে এ পরিমাণ দূরত্বে কি করছে, ছেদ করছে। তাহলে যে এরকম যদি হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই যে এ রেখার সমীকরণ কি, এ পয়েন্টে যদি ছেদ করে, এ দূরত্ব ছেদ করে, তাহলে তার সমীকরণ কি হয়, এক্স ইকুয়ালস টু এ হয় না? এক্স ইকুয়ালস টু এ হয় কি না? এক্স ইকুয়ালস টু এ হয়। তাহলে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ যেটা আঁকাচ্ছি সেটা কি, উপকেন্দ্রগামী লম্ব। উপকেন্দ্রগামী লম্ব, উপকেন্দ্রগামী লম্ব, তাহলে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ কি, উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ এক্স ইকুয়ালস টু এ। এবার আসো, এই যে দ্বিকাক্ষ রেখার সমীকরণ, দ্বিকাক্ষ কোনটা, এইটা। এটা এক্স অক্ষকে ছেদ করছে কিন্তু কোন বিন্দুতে, -a0 বিন্দুতে। তাইলে তোমার যদি কোন একটা রেখা যেরকম হয়, সেটা হচ্ছে এই যে এ বিন্দুতে ছেদ করে -a0, তাহলে তার সমীকরণ কি হয়, এক্স ইকুয়ালস টু -a, তাই কিনা? তাহলে দ্বিকাক্ষ রেখার সমীকরণ কি হবে, এক্স ইকুয়ালস টু -a। দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু -a। অলরাইট, তাহলে আমরা অনেক কিছু পড়লাম। আমরা প্রত্যেকটা পরাবৃত্তের জন্য আলাদা আলাদা ভাবে এটা দেখবো। সো আমাদের কোনো প্যারা নেই, আমরা হচ্ছে এটা মুখস্থ মতো হয়ে যাবে। এটাতে যদি প্রথমটাতে কনফিউজিং মনে হয়, আরেকটাতে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আমরা কি কি নির্ণয় করলাম, আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু, এই যে এ আকৃতি, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটাকে আমরা কি করছি, এখানে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করছি। ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার পর এখান থেকে কাটা ছেড়া করে অনেক কিছু বের করছি। সেটা শীর্ষবিন্দু বের হলো কত, শীর্ষবিন্দু হচ্ছে 0 0, কারণ হচ্ছে এই সমীকরণে শীর্ষবিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে মূল বিন্দুতে ছেদ করে। উপকেন্দ্র কোথায়, a0-তে। পরাবৃত্তের অক্ষ দ্বিকাক্ষের ছেদ বিন্দু -a0-তে। কারণ কি, কারণ এই যে এখান থেকে এটুকু দূরত্ব যা, মানে মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু উপকেন্দ্রের দূরত্ব যা, মূল বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব সেম। এই যে আমরা এখান থেকে, এই যে এখান থেকে সেটা প্রমাণ করছি। তার মানে পরাবৃত্তের দ্বিকাক্ষের ছেদবিন্দু -a0, পরাবৃত্তের অক্ষের সমীকরণ কোনটা, এক্স অক্ষ, পরাবৃত্তের অক্ষ, এই পরাবৃত্তের অক্ষ হচ্ছে এক্স অক্ষ, তাহলে y ইকুয়ালস টু 0। পরাবৃত্তের শীর্ষ স্পর্শকের সমীকরণ y অক্ষ, শীর্ষ স্পর্শক, তাহলে y অক্ষের সমীকরণ কি, এক্স ইকুয়ালস টু 0। উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ, উপকেন্দ্র এ দূরত্বে অবস্থিত, তাহলে উপকেন্দ্রগামী লম্ব মানে এক্স অক্ষকে ছেদ করছে এবং কত দূরত্বে, এ দূরত্বে, তাহলে এক্স ইকুয়ালস টু এ। এবং দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষ হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে কিন্তু এই যে -a0 বিন্দুতে, তাহলে কি এই দ্বিকাক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু -a গেল। আচ্ছা, এখন আমরা আরেকটা যেটা দেখছি আর কি, আরেকটা আদর্শ আকৃতি, সেটা কি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। এটাকে যদি আমরা আঁকাই, ওটা যদি বুঝতে না পারো তাহলে এটা বুঝতে পারবা ইনশাআল্লাহ। এটা মানে এটা বুঝতে পারবা এবং ওটাও ক্লিয়ার হয়ে যাবে এটার সাথে। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই। তাহলে পরাবৃত্তটা কেমন, পরাবৃত্ত হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে পরাবৃত্তের এটা কি, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা কি, এটা শীর্ষবিন্দু। কিভাবে বুঝলাম এটা এরকম, পরাবৃত্তটা আকৃতি এরকম কিভাবে বুঝলাম, দেখো এটার ওয়াই এর এক ঘাত, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল এবং আছে সামনে কি প্লাস, তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সমান্তরাল। তার মানে পরাবৃত্তটার আকৃতি এরকম, শীর্ষবিন্দু করতো 0 0। তাহলে আমরা একটা একটা করে এখানে চিহ্নিত করে এখানে সূত্র লিখি। তাহলে শীর্ষবিন্দু, এই আকৃতির পরাবৃত্তের শীর্ষবিন্দু, এই আকৃতির পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0 0। এবার আসি উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র কোথায় অবস্থিত, উপকেন্দ্র এই যে এরকম জায়গায় অবস্থিত এস। এটা কত বলতো, এটা হচ্ছে 0a বিন্দু, তাই কিনা, 0a বিন্দু, আর ওখানে কি ছিল a0। তাহলে উপকেন্দ্র, উপকেন্দ্র 0a। এবার আসো
3 নম্বরে আমরা পড়বো, এটা হচ্ছে শীর্ষবিন্দু 0 0 উপকেন্দ্র। এবার দ্বিকাক্ষ কোণটা, দ্বিকাক্ষ হচ্ছে এইটা, এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা, এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ এইটা, আর দ্বিকাক্ষ রেখা এইটা। তাহলে পরাবৃত্তের অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু হচ্ছে এইটা। এটাকে জেড দ্বারা প্রকাশ করি আমরা, এটাকে আমরা প্রকাশ করি জেড দ্বারা। তাহলে জেড, জেড বিন্দুটা কত হবে? দেখো এইটুকু যতটুকু আমরা জানি, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যতটুকু, শীর্ষবিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব সেম ততটুকুই, এতটুকুই। তাহলে এটুকু যদি এ হয়, এটুকু যদি এ দূরত্ব হয়, এটুকু এ দূরত্ব, তার মানে এই বিন্দুটা কত হবে? এ বিন্দুটা হবে 0 - এ। জেড বিন্দুটা কত হবে? 0 - এ, যেহেতু ওয়াই অক্ষের নিচের দিকে অবস্থিত, এটা মানে এটা মূল বিন্দু থেকে নিচের দিকে অবস্থিত, তাই 0 - এ। তার মানে আমরা জেড যেটা পেলাম, জেড কি দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ, এটা হচ্ছে দ্বিকাক্ষ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ। দ্বিকাক্ষ এবং পরাবৃত্তের অক্ষের ছেদ বিন্দু ও পরাবৃত্তের অক্ষের ছেদ বিন্দু। দ্বিকাক্ষ এবং পরাবৃত্তের অক্ষের ছেদ বিন্দু হচ্ছে কত? 0 - এ। এবার আসো দেখো, আমরা এবার যদি পরাবৃত্তের অক্ষের সমীকরণ নির্ণয় করি, মানে হচ্ছে পরাবৃত্তের অক্ষ কোনটা? এবার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়ালস টু 0। তাহলে পরাবৃত্তের অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0। অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0। আমরা আবারও ইন্ডিকেট করি, এটা কি? এটা হচ্ছে দ্বিকাক্ষ, এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ, এটা হচ্ছে পরাবৃত্ত এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু, পরাবৃত্তের অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু। অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু। অলরাইট, এটা কি? এটা হচ্ছে শীর্ষ স্পর্শক, এটা হচ্ছে শীর্ষ স্পর্শক, মানে শীর্ষকে স্পর্শ করে গেছে এটা। তাহলে এটা দেখো তো, শীর্ষ স্পর্শকটা কি? এক্স অক্ষ, শীর্ষ স্পর্শকটা এক্স অক্ষ। তাহলে শীর্ষ স্পর্শকের সমীকরণ কি? শীর্ষ স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0। শীর্ষ স্পর্শকের সমীকরণ শীর্ষ স্পর্শকের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপর আমাদের বাকি থাকলো কি? এরপর হচ্ছে আমাদের বাকি থাকলো উপকেন্দ্রগামী লম্ব। উপকেন্দ্রগামী লম্ব মানে এই যে এইটা, এটা কি? এটা হচ্ছে উপকেন্দ্রগামী লম্ব। উপকেন্দ্রে দিয়ে যে লম্বটা, যে, হ্যাঁ বলো। ভাই এই চ্যাপ্টারটা একটু আজকে কম পড়াইলো হয় না, এটা একটু টেস্ট লাগতেছে খালি ভাই। আচ্ছা, এই যে এটা শেষ করে দিই, একটু এটা একটু ইয়ে করে দিই। তুমি কিছু বুঝতে পারতেছো না? হ্যাঁ বুঝতে পারতেছি। মাথায় আর ঢুকতেছে না নাকি, এরকম অবস্থা এখন? জি ভাই, এরকমই কিছু। আচ্ছা, এটা 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 শেষ করে দিই, আর যেটুকু পড়াইছে এটুকু রিভিশন দিবা, বই থেকে রিভিশন দিবা, সূত্রগুলো একটু ক্লিয়ার করে আসো, তাহলে সহজ লাগবে। আর মানে প্রথমবার ঠিক মাথায় আছে, নিচ্ছে বোধ হয়। রিভিশন দিকে পড়ি তাই আবার ঠিকই হবে। আচ্ছা, উপকেন্দ্রগামী লম্ব, উপকেন্দ্রগামী লম্ব এটা দেখো তো, এই যে এটা সমীকরণ কি হবে? এটা ইজ মোর লাইক এরকম, যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন উপকেন্দ্রগামী লম্ব হচ্ছে এরকম, এরকম এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কত? এই পরিমাণ দূরে আছে। তাহলে এই যে এই রেখার সমীকরণ কি বলতো? এই রেখার সমীকরণ ওয়াই অক্ষকে ছেদ করছে এই পরিমাণ দূরে, তাহলে কি? ওয়াই ইকুয়ালস টু এ, এই রেখার সমীকরণ। তার মানে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ ওয়াই হ্যাঁ ইকুয়ালস টু এ। উপকেন্দ্রগামী লম্ব ওয়াই ইকুয়ালস টু এ। এখন আমরা বের করবো দ্বিকাক্ষের সমীকরণ। এই যে এটা দ্বিকাক্ষ, এটা কি? এটা হচ্ছে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে দ্বিকাক্ষটা কেমন? দ্বিকাক্ষটা দেখো তো, একবার চিন্তা করো। এটা হচ্ছে আহ এটা হচ্ছে ওয়াই অক্ষ, দ্বিকাক্ষটা নিচে আছে,
এটাও কি এ পরিমাণ দূরে, তাহলে এটা ঋণাত্মক অংশকে ছেদ করছে, মানে যেখানে এই বিন্দুটা কত মাইনাস জিরো, জিরো মাইনাস এ, এই বিন্দুটা হচ্ছে জিরো মাইনাস এ, আর এটা হচ্ছে জিরো এ। তাহলে এটা ঋণাত্মক বিন্দু ছেদ করছে, তার মানে দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ। ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, ঠিক আছে। তো আমাদের বেশি কয়েক কিছু জিনিস পড়ে নেই, আমাদের আরো অনেক কিছু আছে এখানে পড়ার মতো। আপাতত পড়ছি শীর্ষবিন্দু, উপকেন্দ্র, দ্বিকাক্ষ ও পরাবৃত্তের অক্ষের দ্বিকাক্ষ ও পরাবৃত্তের অক্ষের ছেদ বিন্দু, পরাবৃত্তের অক্ষের সমীকরণ, শীর্ষ স্পর্শকের সমীকরণ, উপকেন্দ্র এবং লম্বের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ। ঠিক আছে, আমি সুন্দর করে ইন্ডিকেটর করে দিচ্ছি কোনটা কি। ঠিক আছে, আপাতত তুমি যদি রিভিশন দাও তাহলে সমস্যার কথা হ্যাঁ। নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কটা ফেনোমেনয় পড়ে আসো, এই কটা উপাদানে পড়ে আসো। আগামী দিন আরো বিভিন্ন উপাদান পড়া শেখাবো। তাহলে এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। এটা পড়লে এই পরাবৃত্ত আইটেস শেষ, পরাবৃত্ত থেকে আর তেমন কিছু নেই। এই বিভিন্ন উপাদান নির্ণয় পড়লেই শেষ পরাবৃত্ত। তারপর আচ্ছা, পরাবৃত্ত পড়লে উপবৃত্ত, এই যে উপবৃত্ত পড়লে তো অধিবৃত্ত পড়াই লাগবে না। উপবৃত্ত আর অধিবৃত্ত প্রায় সেম জিনিসই, সূত্র একই রকম দুটো। এগুলো কিছু হ্যাঁ, হ্যাঁ, খালি কিছু আছে চিত্র বেশ কম আছে প্রথমে একটু কষ্ট হবে বুঝছো। মানতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে আজকে এই আর পর্যন্ত। ভাই হ্যাঁ বলো।